শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে অধ্যায়টি নিয়ে আমরা আজ কথা বলবো সেটি হচ্ছে ধাতু। আমরা এর আগে কিন্তু শব্দ নিয়ে কথা বলেছি। এখন আমরা ধাতু কি বা এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জেনে নেই যে ধাতু কাকে বলে। ক্রিয়ার মূল অংশকে বলে ধাতু, অর্থাৎ যে শব্দগুলো কাজ করা বোঝায়, যে শব্দগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায়, সেই সমস্ত শব্দের যে মূল অংশ সেটিকে বলা হয় ধাতু। যেমন ধরো কর, বল, দেখ, খেল ইত্যাদি। এগুলো এক একটি ক্রিয়া এবং এগুলোর এক একটি কাজ করা বোঝায় এরকম শব্দ, সেই শব্দগুলোর মূল অংশ। একটি শব্দের অর্থাৎ বাক্যে যখন কোনো কাজ করা বোঝায় এরকম শব্দ অর্থাৎ কোনো ক্রিয়াপদ, সেগুলো কিন্তু দুটো প্রধান ভাগ থাকে। একটি হচ্ছে ক্রিয়ার মূল অংশ, আরেকটি থাকে ক্রিয়া বিভক্তি। মূল অংশটিকেই বলা হচ্ছে ধাতু, আর এর সাথে ক্রিয়া বিভক্তি যোগ করে শব্দ গঠন করা হয়, যা বাক্যে প্রয়োগ করা হয়। ঠিক আছে, তাহলে মূলটার নাম হচ্ছে ধাতু, ক্রিয়ার মূল। ধাতু হচ্ছে তিন প্রকার: মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং যৌগিক ধাতু। চলো আমরা এক এক করে এই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই মৌলিক ধাতু। যেসব ধাতু ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেগুলোকে মৌলিক ধাতু বলে। এক কথায়, যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে, অর্থাৎ একে আর ভেঙে ছোট করার কোনো উপায় নেই। যেমন কর, বল, দেখ, খেল ইত্যাদি। এগুলো দিয়েও কিন্তু বাক্যে কথা বলতে পারি আমরা, তাই না? বাক্যে প্রয়োগ করতে পারি কোনো বিভক্তি যোগ করা ছাড়াই। তো এগুলো হচ্ছে মৌলিক, এর সাথে কোনো কিছু যোগ করা হয়নি। এই মৌলিক ধাতুগুলো আবার তিন প্রকার। বাংলা ভাষায় যে সমস্ত মৌলিক ধাতু আছে সেগুলোকে তাদের উৎপত্তির দিক থেকে কিন্তু এই বিশ্লেষণটা করা হয়েছে। সংস্কৃত, বাংলা এবং বিদেশাগত ধাতু। যে সমস্ত তৎসম ক্রিয়াপদের ধাতু বাংলায় ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় সংস্কৃত ধাতু। অর্থাৎ আমরা জানি সংস্কৃত মানেই তৎসম, তো বলা হচ্ছে সংস্কৃত ধাতু হচ্ছে সেগুলোই যেগুলো তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলে। যেমন ধরো অঙ্ক, অঙ্কের সাথে যখন অন যোগ করা হচ্ছে তখন হয়ে যাচ্ছে অঙ্কন, কিন্তু মূল কথাটি হচ্ছে অঙ্ক বা এটা অঙ্কন করা অর্থে। হ্যাঁ, এখানে কিন্তু অঙ্ক না, আমরা যেভাবে যে ভাষাটা বলি অঙ্ক, সেটা কিন্তু না, এটা হচ্ছে আঁকা অর্থে। হ্যাঁ, আমরা আঁকা বলতে যা বোঝায় তার সংস্কৃত প্রয়োগের যে মূল ধাতু সেটা হচ্ছে অঙ্ক। আবার ধরো ক্রি যোগ তব্য, কর্তব্য। এখানে ক্রিটা কিন্তু মূল ধাতু, এর সাথে তব্যটা যোগ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে সংস্কৃত ভাষা থেকে যে সমস্ত শব্দ আসে সেই সমস্ত শব্দগুলোর মধ্যে যেগুলো ক্রিয়াপদ, তার যে মূল অংশ সেটিকে বলা হচ্ছে সংস্কৃত ধাতু। হ্যাঁ, ধরো আমি একটা শব্দ দিয়ে, এই যে অঙ্কন শব্দটা দিয়ে যদি একটি বাক্য প্রয়োগ করি, যেমন ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিধু প্রথম হয়েছে, এই উদাহরণটি আছে তোমাদের বইতে। এই যে অঙ্কন, এই কথাটি কিন্তু আমি যোগ করলাম, চিত্রাঙ্কন এই কথাটি কিন্তু আমি পেলাম, কিন্তু তার যে মূল অংশ সেটি হচ্ছে ধাতু। আচ্ছা, এরপরে দেখো বাংলা ধাতু। যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় তাকে বাংলা ধাতু বলে। প্রাকৃতও একটি ভাষার নাম, ঠিক আছে? সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে সেটি একসময় প্রাকৃত ভাষা হয়েছে, সেখান থেকে অনেক ভাষা পেরিয়ে তা আজকের বাংলা ভাষায় রূপ লাভ করেছে। তো এখন বলা হচ্ছে যেটা এখন বাংলার নিজস্ব শব্দ, যেগুলোকে আমরা বাংলা শব্দ হিসেবেই জানি, সেগুলোর মধ্যে যেগুলো ক্রিয়াপদ আছে তার মূল অংশকে বলা হচ্ছে বাংলা ধাতু। যেমন আঁকা, এই আঁকা শব্দটা তো আমরা পরিচিত, এর আগে আমরা সংস্কৃতে দেখেছি অঙ্কন, ঠিক তারই বাংলাটা হচ্ছে আঁকা। এই আঁকার যে মূল অংশ সেটি হচ্ছে আখ। হ্যাঁ, এই আখ হচ্ছে বাংলা ধাতু। বা দেখা, দেখার যে মূল অংশ দেখ, এটি বাংলা ধাতু। আবার বিদেশাগত ধাতু কোনটি? যে সমস্ত ধাতুগুলোকে আমরা পাবো হচ্ছে বিদেশি ভাষা থেকে আগত হিসেবে, অর্থাৎ বিদেশি ভাষা থেকে আগত যেসব ধাতু বাংলায় ব্যবহৃত হয় তাকে বিদেশাগত ধাতু বলে। যেমন টান যোগ আট, টানা, জম যোগ আট, জমাট। এখানে টান এবং জম এগুলো হচ্ছে বিদেশাগত ধাতু।
তাহলে আমরা কিন্তু কথা বলছিলাম ধাতু নিয়ে, আমরা জেনেছি ক্রিয়াপদের যে মূল অংশ তার নাম হচ্ছে ধাতু, এবং ধাতুকে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়, একটি মৌলিক, দ্বিতীয়টি সাধিত, তৃতীয়টি যৌগিক। মৌলিক ধাতুগুলোর আবার 3টি প্রকারভেদ আমরা পেয়েছি, একটি হচ্ছে সংস্কৃত, একটি বাংলা এবং আরেকটি বিদেশাগত ধাতু। এবারে কথা বলবো সাধিত ধাতু নিয়ে। মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে সাধিত ধাতু বলে। মৌলিক ধাতু বা নাম শব্দের পরে। আচ্ছা, এখন লক্ষ্য করো, যখন মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয়টা যোগ করাই হচ্ছে সাধিত ধাতুর মূল কাজ। মৌলিকের সাথে আ যোগ করা হবে, যেমন কর যোগ আ করা, দেখ যোগ আ দেখা, বল যোগ আ বলা। এই সাধিত ধাতু আবার কিভাবে প্রয়োগ করা হচ্ছে তার উপর ভিত্তি করে 3টি প্রকার রয়েছে। একটি হচ্ছে প্রযোজক, অন্যটি নাম ধাতু এবং অন্যটি কর্মবাচ্যের ধাতু। তাহলে সাধিত ধাতু হচ্ছে 3 প্রকার। মৌলিক হচ্ছে একদম মূল, যার সাথে কোনো কিছু যোগ করা নেই। সাধিত হচ্ছে একদম মূলের সাথে শুধুমাত্র আ প্রত্যয় যোগ করা হবে, এবং প্রয়োগের উপর ভিত্তি করে এটি 3 প্রকার: প্রযোজক, নাম এবং কর্মবাচ্যের ধাতু। এগুলোর একটু উদাহরণ দেখে নেই। প্রযোজক ধাতু, মৌলিক ধাতুর পরে অন্যকে নিয়োজিত করা হতে। আমরা কিন্তু এর আগের ক্লাসে প্রযোজক কর্তা বলে, প্রযোজক ক্রিয়া বলে একটি বিষয় দেখেছি, ক্রিয়ার প্রকার দেখেছি প্রযোজক ক্রিয়া। সেখানে কিন্তু প্রযোজক বিষয়টা সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা নিয়েছি যে একজন ব্যক্তি নিজে সরাসরি কাজটা না করে অন্যের সাহায্য নিয়ে যখন করছে তখন সেটি হয়ে যাচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে দেখো, মৌলিক ধাতুর পরে অন্যকে নিয়োজিত করা অর্থে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে প্রযোজক ধাতু বলে। আমরা জেনেছি আ যোগ করতেই হবে সাধিত হতে হলে। পর যোগ আ পড়া, কর যোগ আ করা, এটা হচ্ছে আমরা পেলাম সাধিত ধাতু। এটা দিয়ে কিন্তু এখন বিভক্তি যোগে, প্রত্যয় যোগে বাক্য গঠন করা হতে পারে। এই পড়াটা দিয়ে পড়ানো, অন্যকে নিয়োজিত করা অর্থে। তাহলে বাক্যে যখন প্রয়োগ করব, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, তখন সেটি হয়ে যাবে, ওই পড়াচ্ছেন শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তখন আমরা দেখতে পাবো এটি একটি ক্রিয়াপদ, কিন্তু এই ক্রিয়ার ধাতুটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার ধাতু বা প্রযোজক ধাতু। ঠিক আছে? বা করা, এই করাটা যদি করানো অর্থে ব্যবহার করা হয়, যেমন সে নিজে না করে অন্যকে দিয়ে করায়, এই যে অন্যকে দিয়ে করানো, সেখান থেকে যে কর নামক ক্রিয়াপদটি আমরা পাচ্ছি বা কর নামক ধাতুটা পাচ্ছি, সেটাকে আ প্রত্যয় যোগে সাধিত করা হয়েছে এবং সেটি হচ্ছে প্রযোজক ধাতু। মানে এই যে শব্দগুলো এখানে আমরা পেলাম, এগুলো বাক্যে প্রয়োগের সময় অবশ্যই লক্ষ্য করতে হবে যে সেটা যেন অন্যকে দিয়ে করানো হয়, তাহলে শুধুমাত্র সেটা প্রযোজক ধাতু হবে। আর নাম ধাতু কি? বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পর আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে নাম ধাতু বলবে। যেমন ঘুম যোগ আ ঘুমা বা হাত যোগ আ হাতা। ঠিক আছে? এখানে লক্ষ্য রাখতে হবে বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে যদি আ প্রত্যয় আসে সেগুলো হচ্ছে নাম ধাতু। যেমন বাবা ঘুমাচ্ছেন বা অন্যের পকেট হাতানো ভালো নয়, এভাবে হাতানো মানে সেটাকে বিশেষ্য এবং বিশেষণ এবং নাম অনুকার অব্যয় দিয়ে বিবেচনা করতে হবে। আর প্রযোজক তো তোমরা বুঝেই ফেলেছো। এবারে দেখো কর্মবাচ্যের ধাতু। বাক্যে কর্তার চেয়ে যখন কর্মের সাথেই ক্রিয়ার সম্পর্কটা প্রধান হয়ে ওঠে তখন সেই ক্রিয়ার মূল বা মূল অংশকে বলা হবে কর্মবাচ্যের ধাতু। কি হবে? কর্তার চেয়ে কর্মের সাথেই ক্রিয়ার সম্পর্কটা প্রধান হয়ে উঠবে, তাহলে সেটা কর্মবাচ্যের ধাতু হবে। লক্ষ্য করো, করা বা হারা এই শব্দগুলো। এখন যখন একটা বাক্য আমরা পাবো, ধরো কর বা করা শব্দটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে চাচ্ছি। আমি তোমাকে অঙ্কটা করতে বলেছি। দেখো, বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে সম্পর্ক প্রধান। যদি এখানে কর্তা বা আমি যদি এখানে অমিট করেও দেওয়া হয় তাহলে অঙ্কটা করতে বলেছি এটুকু বললেও কিন্তু বাক্যের অর্থ যথাযথভাবে প্রকাশিত হয়। সুতরাং যখন কর্তা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না, বরং কাজটাই বা কর্মটাই সেখানে প্রধান হয়ে দেখা দিচ্ছে, তখন সেই কর্মের সাথে যে ক্রিয়ার সম্পর্ক তার ধাতুকে বলা হবে কর্মবাচ্যের ধাতু। বা হারা, আমি বইটি হারিয়ে ফেলেছি, এখানে আমি গুরুত্বপূর্ণ নয়, বইটি হারিয়ে ফেলেছি, এখানে হারিয়ে ফেলাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ক্রিয়ার সাথে কর্মের সম্পর্কটাই এখানে গুরুত্বপূর্ণ। তো বাক্যের উপর ভিত্তি করে বাক্যে ঠিক কেমনভাবে একটি
শব্দ বা একটি ক্রিয়া ব্যবহার করা হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু কর্মবাচ্যের ধাতু বা নাম ধাতু বা প্রযোজক ধাতু গঠিত হতে পারে, বা এগুলোকে আলাদা আলাদা করে আমরা চিহ্নিত করতে পারি। কথা হচ্ছিল তিনটি ধাতু নিয়ে, মৌলিক, সাধিত এবং যৌগিক। আমরা মৌলিক এবং সাধিতর ভেতরে পড়তে গিয়ে আবার তিনটি করে বিভাজন পেয়েছি। এবারে যৌগিক ধাতু সম্পর্কে কথা বলবো। যৌগিক ধাতুর কোনো বিভাজন নেই, এটি খুব সহজ একটি বিষয়। সেটি হচ্ছে বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সাথে কর, দে, হ, পা, খা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে যৌগিক ধাতু বলে। যেমন ভয় কর, ভালো হ, উত্তর দে, মার খা, আসলে এগুলো মিলে, দুটো মিলে কিন্তু একটি ধাতু। হ্যাঁ, এগুলোর একটা অংশ কিন্তু আলাদা করে বাক্যে প্রয়োগ করলে তার কোনো অর্থ থাকবে না। তাহলে বলা হচ্ছে এই পদগুলোর সাথে যখন কিছু মৌলিক পদ যুক্ত হয়ে একটি ধাতু গঠন করছে তখন সেটি হয়ে যাচ্ছে যৌগিক। ওই যে যৌগিক মানেই হচ্ছে একাধিক অবস্থান, তাহলে এখানে পাচ্ছি বিশেষ্য বিশেষণের পরে মৌলিক ধাতু যোগ করে যে ধাতু গঠিত হচ্ছে সেটি হচ্ছে যৌগিক ধাতু। ভয় কর, ভালো হওয়া, উত্তর দে, মার খা ইত্যাদি। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, ধাতু সম্পর্কে সমস্ত কথাবার্তা। আগামী দিন আমরা ক্রিয়ার কাল সম্পর্কে আলোচনা করব। তোমরা এই অধ্যায়টি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নিও, যেহেতু একটু জটিল বা তোমাদের হয়তো পূর্বের ক্লাসে এই বিষয়টি সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, সুতরাং বইয়ের সাথে মিলিয়ে একটু মনোযোগ দিয়ে তোমরা ভিডিও লেকচারটি অনুসরণ করবে। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের তোমরা উত্তর পেয়ে যাবে। তদুপরি যদি কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।